নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে অনুরোধ জানাই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। দেখুন, 18ই ফেব্রুয়ারি অনেকে অনেক প্রত্যাশা নিয়ে ইউটিউব দেখেছেন, যেখানে সরাসরি সুপ্রিম কোর্টের এজলাসের সওয়াল জবাব সম্প্রচারিত হয়। অনেকে বিফল মনোরথ হয়েছেন। এটা কি হলো? ইডি কি কেসটা ছেড়ে দিল? কেন রিজয়েন্ডারটা ফাইল করলো না? তবে জানিয়ে রাখি, সলিসিটর জেনারেল বলেছেন রিজয়েন্ডার ফাইল হয়েছে, 18 তারিখে হয়েছে। 65 পাতার রিজয়েন্ডার শুনানি শেষ হওয়ার অব্যবহিত পরে। যে প্রশ্নটা উঠছে, এই রিজয়েন্ডার ফাইল করতে দেরি করা, এটা কি ইচ্ছাকৃত কোনো পদক্ষেপ? এর পিছনে অঙ্কটা কি? তার আগে বলি, ইডি যে হলফনামা দিয়েছিল, রাজ্য সরকার দিয়েছে, দিদিমণি দিয়েছেন, রাজীব কুমার, মনোজ বর্মা, প্রিয়ব্রত রায় সবাই দিয়েছে। তা ইডি কি বলেছে? দিদিমণি বলেছিলেন না যে তিনি ইডির আধিকারিকদের অনুমতি নিয়ে প্রতীক জৈনের বাসভবনে ঢুকেছিলেন। ইডি বলেছে সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়। দিদিমণি জোর জবরদস্তি করে ঢুকেছিলেন। ইডির একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্বনির্বন্ধভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান যে তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করতে, কিন্তু দিদিমণি সেটা শোনেননি। ইডি এই কথাটা বলেছে হলফনামায়। দিদিমণির দাবির সঙ্গে সত্যের যোজন যোজন ফারাক। আসলে যিনি প্যাথোলজিক্যাল লায়ার, তিনি কখনো সত্যি কথা বলেন? কে কোন কালে একটা ছড়া কেটেছিল, কালীঘাটের ময়না সত্যি কথা কয় না। যাই হোক, রাজ্য প্রশাসন বলেছে আমাদের জানিয়ে আসেনি কেন, ইন্টিমেট করার প্রয়োজন ছিল। ইডি বলছে যে রাজ্য পুলিশকে জানিয়ে আসতে হবে। এটা কোথায় লেখা আছে? কোন রুল বুকে লেখা আছে? তাও অভিযান শুরু হওয়ার পরে তারা শেক্সপিয়ার সরণি থানা এবং বিধাননগর থানায় ইমেল করে জানিয়ে দিয়েছিল। 2, এবং রাজ্য পুলিশের আধিকারিকরা তাদের নির্দিষ্ট দায়িত্ব তো পালনই করেননি, তারা এসেছিলেন মুখ্যমন্ত্রীর স্বার্থ রক্ষা করতে। এবং এটা হলফনামায় বলেছে যে এমন পরিস্থিতি হতে পারত যেখানে কলকাতা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর হাতাহাতি পর্যন্ত হতে পারত। সংঘাতের পরিস্থিতি এড়াবার জন্যই ইডি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। ভাবতে পারছেন? সংঘাতের পরিস্থিতি হতে পারত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কলকাতা পুলিশে। কোথায় আছি আমরা? কেন্দ্রীয় বাহিনী তো কোনো ভিনদেশি বাহিনী নয়, তার তো দেশেরই সুরক্ষা বাহিনী। কলকাতা পুলিশ তো কলকাতার পুলিশ, রাজ্যের পুলিশ, তারা তো আমাদের সুরক্ষা দেন। তাদের মধ্যে সংঘাতের পরিস্থিতি এড়াবার জন্য ইডি বিষয়টা থেকে সরে গেছিল। এবং দিদিমণি বলেছেন না, আমাদের সব গুরুত্বপূর্ণ সিক্রেট পলিটিক্যাল ডকুমেন্ট ছিল, সেগুলো ইডি হাতাতে গিয়েছে। ইডি বলেছে পলিটিক্যাল ডকুমেন্ট ছিল কি ছিল না জানি না, অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে কয়লা পাচার তদন্তের যেমন নথি প্রমাণও ছিল, তার মধ্যে পলিটিক্যাল কাগজপত্রও থাকতে পারে। যে এত জিনিস নিয়ে গেছেন বঙ্গেশ্বরী, তার মধ্যে কোনটা তার রাজনৈতিক দলের জিনিস আর কোনটা কয়লা পাচার মামলার তদন্তের তথ্য, সেটাকে আলাদা করা তো সম্ভব নয়। এবং আইপ্যাককে নিশানা করা হয়নি, আইপ্যাকের কোনো সাবসিডিয়ারি সংস্থা যেখানে কয়লার টাকাটা ঢুকেছিল, এটাও ইডি হলফনামায় জানিয়েছে। এখন 18ই মার্চ শুনানি হবে। আমার ধারণা, এবং আমি বিভিন্ন সূত্র মারফত যে খবরটা পেয়েছি, এটা ইডির অত্যন্ত ক্যালকুলেটেড মুভ। তারা ইচ্ছা করেই কালকে রিজয়েন্ডারটা কোর্টে জমা দিয়েছে 65 পৃষ্ঠার,
ওই শুনানি শেষ হওয়ার অব্যবহিত পরে। দেখুন, সলিসিটর জেনারেল তুষার মেহতা, এসবি রাজু যিনি ভার্চুয়ালে ছিলেন, তারা তো কেন্দ্রীয় সরকারের স্বার্থটা রক্ষা করেন এবং কেন্দ্রীয় সরকারের মনোভাবটা বুঝে নিয়েই তারা ইডি কিন্তু এটা করেছে। 18ই মার্চ আশা করা যায় ততদিন নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে, তুঙ্গে উঠবে ভোটের প্রচার। সেই আবহে সুপ্রিম কোর্টে যদি কয়েক দফায় এই মামলাটার শুনানি হয়, তাহলে অনেক কিছু এক্সপোজ হয়ে যাবে। ইডি কিন্তু এটাই চাইছে, কেন্দ্রের শাসক দল এটাও চাইছে। ঠিক নির্বাচনের দোরগোড়ায় রাজ্য দাঁড়িয়ে সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারপতিরা বলেছেন 2 দিন শুনানি করব, 18 এবং 19 মার্চ। সওয়াল জবাব হবে, ইডি বলবে, এদিকে কল্যাণ ব্যানার্জি, অভিষেক মানু সিংভি, সিদ্ধার্থ লুথরা বলবেন, কল্যাণ বাবু বলবেন, সওয়াল জবাব হবে, ইডির বক্তব্য শুনবে। এবং এটা এতটাই পাকাপোক্ত কেস, তথ্যবিজ্ঞ মহল বলছে যে দিদিমণি এবং ওই পুলিশ কর্তাদের সুরাহা পাওয়ার সম্ভাবনা খুব কম, এমন তথ্য প্রমাণ ইডির কাছে আছে। তাই যত নির্বাচন এগোবে, যত প্রচার তুঙ্গে উঠবে, রাজনৈতিক চাপানুতর শুরু হবে, সেই আবহে সুপ্রিম কোর্টে এই কেসটার শুনানি হচ্ছে, সওয়াল জবাব হচ্ছে, সর্বভারতীয় মিডিয়া বিষয়টাকে সামনে নিয়ে আসবে, এখানকার মিডিয়া নিয়ে আসবে, এটা নিয়ে প্রচারের ন্যারেটিভ তৈরি হবে। ওই সাইলেন্ট মেজরিটি যারা ভোটের ডিসাইডিং ফ্যাক্টর, কোন রাজনৈতিক দলের একনিষ্ঠ সমর্থকরা ভোটের ফলাফল নির্ধারণ করেন না, নির্ধারণ করেন সাইলেন্ট মেজরিটি, যারা একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়। তাদেরকে প্রভাবিত করা, তাদের মনস্তত্ত্বকে প্রভাবিত করা, এটাই তো লক্ষ্য। সেজন্য খুব সচেতন ভাবে ইডি কিন্তু ওই রিজয়েন্ডারটা জমা দিয়েছে 18 তারিখ শুনানি শেষের পরে, এবং বারবার করে তারা দোলের পর শুনানির কথা বলছিল। তাদের নির্বাচনের তারিখ তো ঘোষণা হয়ে যাওয়ার কথা, এবং 18 মার্চ 19 মার্চ এই শুনানি হবে, তখন তুঙ্গে উঠবে নির্বাচনী প্রচার, ন্যারেটিভ তৈরি করতে সুবিধা হবে। ইতিমধ্যে ইডি হলফনামায় কি বলেছে সেটা সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেছে, এবং তার মোদ্দা কথা হচ্ছে বঙ্গেশ্বরীর বক্তব্যের সঙ্গে সত্যের বিন্দুমাত্র যোগ নেই, বরঞ্চ যোজন যোজন কিলোমিটারের ফারাক। সব কাগজে বেরিয়েছে, অনুপ্রাণিত গণমাধ্যমও বার করতে বাধ্য হয়েছে ইডির হলফনামায় কি ছিল। জলটা গরম হলো, তারিখ ঘোষণা হবে, নির্বাচনে প্রার্থী তালিকা হবে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই আসবেন, জনগণ তখন নির্বাচনী উত্তাপে গা ভাসাবেন। চায়ের দোকান, মেট্রো রেল, লোকাল ট্রেন, বাস, সব জায়গাতে নির্বাচন নিয়ে আলোচনা হবে, মানুষের মন বোঝানো কোনো সেরা বিশ্ববিদ্যালয়। তখন এই কেসটা সুপ্রিম কোর্টে উঠলে পাবলিক ডিসকোর্সে আলোচনাটা আরো বেশি হবে, তাতে কেন্দ্রের শাসক দলের সুবিধা। তাই খুব পরিকল্পিতভাবে রিজয়েন্ডারটা 18 তারিখ শুনানি শেষের পরে ইডি জমা দিয়েছে। কেউ কেউ সেটিং তত্ত্বের প্রবক্তারা ওসব বলে লাভ নেই, ওসব আপনারা বলে যান, মানুষ আপনাদের কথা শুনবে না, ভোটও পাবেন না। খুব পরিকল্পিত একটা পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাংলার নির্বাচনী যুদ্ধের দিকে তাকিয়ে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.